সুধী শ্রোতা বন্ধু, কেমন আছেন? ভালো আছেন, ভালো থাকবেন না আশা করি ভগবানের আশীর্বাদে ও আল্লাহর অশেষ মেহেরবানিতে। আজ এই পবিত্র রমজান মাসে সকলকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের শ্রদ্ধা, ছোটদের আন্তরিক স্নেহ ও ভালোবাসা। আপনাদের সঙ্গে আছি আমি অজয় গল্প পাঠে। গল্প পাঠ এমন একটি বিষয় যে সংকলনটি একদম শেষ অবধি গল্পের পরিপূর্ণ জমজমাট। গল্পের মূল্যায়নেই যে ভাবধারাটি আমাদের মনে উদয় হয় তার পরিপূর্ণ বহিঃপ্রকাশ গল্পের আমেজ আনে। আজ আপনাদের জন্য যে সংকলনটি থেকে গল্প নির্বাচন করেছি সেটি allbanglaboi.com PDF। এই সংকলনটি PDF থেকে ভৌতিক গল্প সংকলন। খুনি, মানবেন্দ্র পালের লেখা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলের গল্পগুলির নোটিফিকেশান আপডেট পেতে থাকুন এবং আপনার চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনে অল করে নিন। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা খুনি। দেবব্রত চৌধুরী মানুষটি এত নিরীহ, ভালো মানুষ যে বাইরে লোক আড়ালে তার আর ছেলেমেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুজে করেই তার শান্তি। নিজের কাজে মানে অফিস ছাড়া জব টপ, সন্ধ্যা আহ্নিক ইত্যাদি, আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যা নজর রাখা। বীরভূম জেলার বোলপুরের কাছে এর আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞানভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ, মাদুলির গুণাবলী নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় রোজই তর্কবাধ্য। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে। ঠাকুর দেবতা, জপ তপ, সন্ধ্যাহান্নিক সবই করেন, আর এতেই পরম শান্তি খুঁজে পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি। এসব তথ্য জানার জন্য তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্ত করতেন। প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়ে দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি 1 নম্বরে ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে, এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকু শোনা যায় না। এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি তা নয়, আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রাম বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো,
খুন খারাপি অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। কাজেই এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। অথচ এই তুমিই নাকি প্ল্যানচেট করতে, প্রশ্ন করে এমএ পাস করা তার বড় মেয়ে। হ্যাঁ, তা করতাম। তখন তোমার ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের উপর কেমন চাপ পড়ে। এখনো তুমি প্ল্যানচেট করতে পারো? মেজো ছেলে কানু জিজ্ঞাসা করে। পারি বই কি, তবে আগে যেমন প্ল্যানচেটে কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যায় না। তবু একটা কাপ আর একটা চক্খড়ি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর চক্খড়ি? হ্যাঁ হ্যাঁ, সাধারণ চায়ের কাপ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যানচেট করো না। দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যানচেটে বসতে পারেনি। আজ একবার ইচ্ছে হলো, কিন্তু কানুর মা শোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে বললেন, না, এই বাড়িতেও সব আত্মা টাত্তা নিয়ে ছেলে খেলা চলবে না। ব্যাস, হয়ে গেল প্ল্যানচেট পর্ব এখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যানচেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরে এক গ্রামে। এ এমন জায়গা যেখানে হোটেল টোটেলের বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামে তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রির জন্যে তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়। দেবব্রত বাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞেস করেন। কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়। সেই হতভাগা ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে। তাই দেবব্রত ভাবলেন ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তার কি দরকার, চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই হলো। পরিবারটি সত্যিই ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, 60 ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়িতে এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসেছে। সেও এমএ পাস। বড় ছেলের নাম, ভালো নাম জানা গেল না, তবে ডাকনাম ব্রত। এ বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে আলাপ করলেন। বলা বাহুল্য, আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা করেনি। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয়। একতলা বাড়ি, পলস্তরা খসে পড়েছে, মোটা মোটা কড়ি, জানালাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন অন্ধকার আর স্যাঁতসেঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মাড়াই, ধান ঢাঙার ঢেঁকি থেকে গোয়ালঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্র শোকে পাগল ওই বন্ধুই
বৃদ্ধের জন্যেই। রাত্রে খাওয়া দাওয়ার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল। গ্রামের সুখ সুবিধে, পুজো পার্বণ থেকে শুরু করে গ্রাম পলিটিক্স পর্যন্ত। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষুমা বলল, কাকাবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? হ্যাঁ, দেবব্রত হেসে বললেন, কলকাতায় আর ভূত কোথায় পাবো মা, এত লোডশেডিংয়ের সুবিধে। তবু তেনারা এখন আর দেখা দেন না। সুষুমা বললেন, কিন্তু আমাদের এখানে ভূত আছে, আর এই বাড়িতেই, বলে হেসে মায়ের দিকে তাকালো। জানেন, মা এই বাড়িতে প্রায় ভূত দেখে। বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুজে বললেন, ভূত কিনা জানি না বাবু, তবে অন্ধকারে এ ঘর ও ঘর করার সময়ে মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায়, তারপর হঠাৎই মিলিয়ে যায়। দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিত হলেন। বললেন, তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন। প্ল্যানচেট? নাম শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। ব্রত বলল। দেবব্রত বিজ্ঞের মতো হেসে বললেন, ও আর এমন কি ব্যাপার, আমি একসময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? দেবব্রত গোপের ফাঁকে একটু হাসলেন। বললেন, একটা কাপ আর একটা চকখড়ি নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। সুষমা মহা উৎসাহে বলে উঠল, কি রকম কাপ? অতি সাধারণ, সেই চা খাবার কাপ, তবে ভালো করে ধুয়ে মুছে এনেও কিন্তু। সুষমা তখনই একরকম ছুটে গেল। আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চকখড়ি নিয়ে এলো। তারপর দেবব্রতর নির্দেশে মসৃণ জায়গা দেখে, পুরনো বাড়ি তো, ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা বেশ শুকিয়ে যাওয়ার পর এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে গেলেন। এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমনি করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতগুলো ইংরাজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে একটা ছোট গণ্ডি টানলেন। তারপর সেই ছোট গণ্ডির মধ্যে কাপটি উপর করে রাখলেন। ব্যাস, এবার বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে হালকা নীল আলোটা জ্বেলে দিল। বেশ, ধূপ আছে? আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যতদূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তে ঘরের
হাওয়াটাই বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা আগে বলে নেই। দুজনকে বসতে হবে কাপের দুদিকে, একটা করে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। একাগ্র চিত্তে ভক্তি ভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপটা নড়ছে তখন তাকে জিজ্ঞাসা করবে, কে এসেছেন? তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে আর তা ওই কাপ দিয়েই ইংরাজি লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরাজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজন বসবে। তা কৌতূহলও যেমন আছে, ভয় ভয়ও করছে সবার। শেষ পর্যন্ত সুষুমা আর ব্রত দুরু দুরু বক্ষে এসে বলল, কাকে ডাকবে ঠিক করেছে? এ আর কঠিন কি, কত চেনা জানা লোকই তো এর মধ্যে যারা গত হয়েছেন। ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয়। ধীরি গাঙ্গুলি? ওই সুৎখোর বদমাস? না না, ওকে ডেকে কাজ নেই। ব্রত একটু ভেবে বলল, তবে ঘোষেদের হরেন দাদু? ওরে বাবা, ওই রাগী লোককে? না না, কখনো না, উনি তো ঝগড়া করতে করতে হার্টফেল করেছেন। তাহলে মা, তোমাদের সই গঙ্গা জলকে? না বাপু, সে ছিল বেজায় সূচি পাইয়ে। দেখতে না, আমাদের ঘরে এসে বসতে চাইতো না, আজ মরে গিয়ে তো আরও মহা মুশকিল। তাহলে ডাকা যায় কাকে? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয়। হ্যাঁ, সেই রকম কারো কথাই তোমরা ভাবো, নইলে তেমন স্পিড হলে বড্ড বিরক্ত হয়। দেবব্রত গুরু গম্ভীর স্বরে বললেন। হঠাৎ সুষুমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সমাপ্ত হয়নি বলে তিনি দেবব্রতের দিকে তাকালেন। ওই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি, সে আজ প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেলে থেকে। তা ওরা একদিন কজন বন্ধু মিলে মধুপুর গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু। জানা গেল ওরা দুজনে গিরিডি থেকে দূরে উশ্রী ফলস দেখতে গেছে। 2 দিন পরে বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞাসা করা হলে সে তো অবাক, বলল ও তো শেষ পর্যন্ত উশ্রী দেখতে যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলল সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু আর একটা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন? বিনয়বাবু সহজ সুরেই বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু। এছাড়া কি হতে পারে? খুনও হতে পারে। সবাইকে চমকে দিয়ে কথাটা বললেন বিনয়বাবুর স্ত্রী। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খুন? কে খুন করবে? তার মোটিভ মানে উদ্দেশ্যই বা কি? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল। ওর হাতে একটা আংটি ছিল,
বুঝলেন কাকাবাবু, আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম। সেখানে একজন লামার সঙ্গে আমাদের দেওরের আলাপ হয়। লামা ভাইটিকে একটা আংটি দিয়ে বলেছিলেন, এটা পড়ে থাকলে নাকি কোনো দিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিল যেন সে কথা কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সব সময় পড়ে থাকতো আর সবাইকেই বলে বেড়াতো। তা থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞেস করলেন, পুলিশ কিছু করতে পারল না? বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়ালেন, না। কে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না। দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন, তারপর বললেন, মৃত্যু হয়েছেই এমন যখন সিদ্ধান্ত নয় তখন অন্য কাউকে ডাকলেই হয়। কিন্তু সুষুমা বলে উঠল, না, ছোট কাকাকেই ডাকা হোক, তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল। ও হো, দেবব্রত বাধা দিলেন, তোমরা তো ওকে দেখোইনি, তাহলে স্মরণ করবে কি করে? একটু হেসে বললেন, ওর একটা ছবি আছে। এ ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ালো। না, খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে, তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। তবে তোমরা ওঠো, তোমাদের বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল, বসলেন বিনয়বাবু আর তার স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের উপর আঙুল ঠেকিয়ে চোখ বুজিয়ে এক মনে এ বাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারোর নিঃশ্বাস ফেলার শব্দটুকু যেন শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিকটিক টিকটিক করে ডেকে উঠল। 2-3 মিনিট করে 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপ একটু নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবে, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত বাবা, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল, তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগলো। জিজ্ঞেস করুন কে এসেছেন, দেবব্রত ফিসফিস করে বললেন। ওরা কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন। এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেমন কিছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা হলো তাই। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেলেন, বলে উঠলেন, আপনারা আঙুল সরিয়ে নিন। ওরা তাই করলেন, সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। এ কোনো অশুভ আত্মার কাজ, ক্ষতি করার জন্য হঠাৎ এসে পড়েছে। একটু থেমে বললেন, অনেক রাত হয়েছে,
আর কাউকে ডেকে কাজ নেই। সকলেই গা ছমছম করছিল। বিরক্তি না করে সবাই উঠে পড়ল। দরজায় কেউ কি কড়া নাড়ছে। ঘুম ভেঙে গেল হঠাৎ দেবব্রতর। প্রথমটা বুঝতেই পারলেন না তিনি কোথায় আছেন, কিন্তু কিছু ভেবে ওঠার আগেই জোরে কড়া নাড়ার শব্দ পেল দেবব্রত। শুনছেন শুনছেন, শিগগির একবার আসুন। ধর্মর করে উঠে দেবব্রত আলো জ্বালল ঘরের এবং দরজাটা খুলে দিল। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু ও তার স্ত্রী। ভয়ে তাদের মুখ একেবারে সাদা মেরে গেছে। একবার এই ঘরে আসুন তো মশাই। দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচেট করা হয়েছিল। বিনয়বাবু সভয়ে বললেন, আমরা পাশের ঘরে শুই। অনেকক্ষণ থেকেই এই ঘরে কীরকম একটা টুকটুক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর হবে, কিন্তু শব্দটা অন্যরকম। কাকাবাবু উঠে এসে দেখি সেই কাপটা মিটসেপের ওপর নড়ছে। কিন্তু এখন দেবব্রত বললেন, কই নড়ছে? হে হে হে, ঘুমের ঘোরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন। একটা কাপ কখনো এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করে ওরা ফিরে যাচ্ছিলেন। এমনি সময় শব্দ খুটখুট খুট। সবাই চমকে উঠে দেখল কাপটা যে শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসেছে মিডসেপের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রতর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। কি হবে দেবব্রত বাবু? দেবব্রত বাবু বললেন, স্পিড দেখছে যায়নি, বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা। কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রত বাবু বিরক্ত হয়েই বললেন, ঠিক আছে, আমিই বসি। আপনার বসতে ভয় করছে না? ভয় করলেও বিনয়বাবুকে বসতে হল। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দিলেন। দেবব্রত বললেন, নিন, রেডি? বিনয়বাবু কিন্তু দেবব্রতর দিকে তাকিয়ে কিছু যেন ভাবছিলেন। এবার ইতস্তত করে বললেন, আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি। দেবব্রত বাবু একটু যেন থমকে গেলেন, বিরক্ত হলেন, বললেন, সে আমি বুঝব বলেই কাপের উপরে আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে এই কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রত বাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে এসেছেন? দয়া করে জানাবেন। মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল, আর তারপর তত্তর করে উঠে এলো এ, তারপর নেমে ঘুরে গেল এম, আর সেখান থেকে ই।
তারপর এন। থেমে গেল। সকলে ফিসফিস করে উঠল, রমেন। রমেনকে? ভুরু কুচকে দেবব্রত জিজ্ঞাসা করলেন। আমার ছোট ভাই বলে ফুফিয়ে উঠলেন। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্যই ছটপট করছে। রমেন আমার ভাই, কেমন আছিস? কি করে তোর এই সর্বনাশ হলো? কে করলো? এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। রমণের আত্মাও দিল না। কাপটা শুধু একবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ, তারপর আর, তারপর ডি, তারপর ই, ফের আর। কাপ নড়ে নড়ে নয় ছুটে চলেছে বৃত্তের এক প্রান্ত থেকে ও প্রান্তে। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের উপর, আর আশ্চর্য, দেবব্রত বাবুর হাতটা কাঁপছে থরথর করে। এ পর্যন্ত একটি কথায় স্পষ্ট হয়েছে, মার্ডারার। তারপর আরো কটি কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রত বাবুর আঙুলটা তুলে নিলেন। সঙ্গে সঙ্গে কাপ নিশ্চল হয়ে গেল। এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট, ভয় দেখাতে চায় বলেই তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খিল দিলেন। টর্চের আলোয় রিস্ট ওয়াচটা দেখলেন একবার। রাত 3:30। ব্যাগটা তুলে নিয়ে জুতোর সামান্যতম শব্দটুকু না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রত বাবু। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতে হবে, তারপর যেদিকে ট্রেন পাওয়া যায়। রমেনটার বাড়ি যে এটাই তা কি করে জানতেন? ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উসরি ফলস দেখতে না গেলেই হতো। ওরই আগ্রহেতে রমেনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে দেখিয়ে বলতো, এ জিনিস রাজার ভাগ্যেও জোটে না রে, রাজার ভাগ্যেও জোটে না। এই আংটি পরা থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাস করতো না। এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে। উসরি প্রপাতের একদম ধারে একটা পাথরের উপর দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রত বললেন, তাহলে ওই যেখানে তোড়ে জল পড়ছে সেখানে ঝাঁপতে, দেখি কি করে বাঁচিস। এই এবার আংটিটার দিকে তাকিয়ে বলল, তা পারি। কথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছে, একটু নাকানি চোবানি খাওয়ানোর জন্য। হঠাৎ দেবব্রত সামান্য একটু খেলা দিল। রমেন ছিটকে পড়লো 2 পা দূরে আর একটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধ হয় খুব পিছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা। বয়স তখন কতই বা, 18-19। দেবব্রত বাবু তখন প্রাণপণে ছুটছেন। স্টেশন এখনো অনেক দূরে। ধন্যবাদ, শুনছিলেন। আমি অজয় আপনাদের সঙ্গে ছিলাম। বিদায় নিচ্ছি। প্রেমেন্দ্র মিত্রের লেখা খনি গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। গড ব্লেস, টেক কেয়ার।